পাত্তা না দিয়ে চলে যায়। তারপর সে যখন বাড়ি ফিরছিল হঠাৎ এক গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। আর কতদিন ঘরে এক ফোঁটা খাবার নেই, আজ তোমার একটু বেরোতেই হবে। দেখো হাড়িতে শুধু জল ফুটছে, বাচ্চাটা না খেয়ে আছে তো। আজ তুমি তোমার গাড়ি নিয়ে বেরো, যা হবে দেখা যাবে। আমি তো বেরোতেই যাই, কিন্তু এখন আর কেউ গরু গাড়িতে উঠতে চায় না। বাজারে যত টোটো অটো এত কিছু চলে এসেছে, এখন আর কেউ গরু গাড়িতে উঠতে চায় না। সেসব আমি জানি না, তুমি যাও। অটো টোটো কেনার মতো পয়সা আছে নাকি? যা দিয়ে তো চলতে হবে। তুমি বেরো তো, দেখো বাইরে গেলে ঠিক একটা না একটা ভাড়া পেয়ে যাবে। দিন এক প্রকার বাধ্য হয়েই তার গরু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কারণ সে জানে তার গরু গাড়িতে কেউই উঠতে চায় না। গত কয়েকদিন সে ফাঁকা হাতেই ঘরে ফিরেছে। ওই তো সামনে একজন আছে, হাতে বস্তাও রয়েছে, উনি হয়তো উঠতে পারেন। দেখি দেখি। ও ভাইয়া, যাবে নাকি? যাক, উপরওয়ালা মুখ তুলে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আসুন। যাবেন? ওই যে জঙ্গলের পিছনের বাড়ি, ওখানেই আমাকে একটু নামিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, উঠুন। তখন মধুর গরু গাড়িতে করে যেয়ে থাকে। আপনি কি এই জঙ্গলে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। দেখতেই তারা গভীর জঙ্গলে চলে আসে। এই যে সামনে বাড়িটা, এই যে সামনের বাড়িটা, এটাই আমার বাড়ি, এখানে দাঁড় করিয়ে দাও। দাদা, একটা কথা বলি, আমার কাছে না কোনো পয়সা নেই। পয়সা নেই মানে? তুমি এত আমাকে নিয়ে আসলে, এখন বলছো পয়সা নেই? আমার বাচ্চা ঘরে না খেয়ে পড়ে আছে। আরে আরে দাদা, শান্ত হন শান্ত হন। পয়সা নেই ঠিক আছে, কিন্তু অন্য কিছু আছে আপনাকে দেওয়ার মতো। অন্য কিছু মানে? আমার তো পয়সাই লাগবে। এই দেখো দাদা, আমার কাছে যে বস্তা দুটো রয়েছে না, এ দুটো ভীষণ উন্নত মানের ধানের বীজ। এইরকম ধান আমাদের এই জঙ্গলে কি আমাদের দেশেও হয় না। তুমি যদি এই বীজ একবার লাগাতে পারো, তবে তোমার সব সব দুঃখ ঘুচে যাবে। তুমি এখান থেকে একটা বস্তা নিয়ে যাও। মধু তখন বিরক্ত হলেও সে আর কোনো কথা না বাড়িয়ে একা ধানের বস্তা নিয়েই ফেরত চলে আসে। বস্তাটা বাইরেই থাক, ঘরে নিয়ে গিয়ে কোথায় রাখবো এটাকে, কাল দেখা যাবে কি করি। কি গো, এসেই শুয়ে পড়লে? আজও নিশ্চয়ই কিছু হয়নি। আজকেও কি আমরা গরম জল খেয়ে থাকবো? আমি কি করব বলো তো? আমি তো চেষ্টা করেছিলাম, এত বৃষ্টি হচ্ছে, আমি কোথাও কোনো ভাড়া পাইনি। একটা ভাড়া পেয়েছি, তার কাছেও নাকি টাকা নেই। সে একটা কি দিল ধানের বস্তা, বাইরে রেখেছি, কাল তোমায় দেখাবো। এদিকে পুরো রাতভর ভীষণ বৃষ্টি হয়েছে, আর ধানের বস্তাটা পুরো ভিজে গিয়েছে। পরদিন সকালে ধানের বস্তা থেকে অঙ্কুর গজানো শুরু হয়ে যায়। আরে কাল রাতে এই বৃষ্টিতে ভিজে ধানগুলো থেকে তো অঙ্কুর বেরোনো শুরু হয়ে গেছে। কি করি এখন বলো তো? আরে এত চিন্তা করছো কেন? অঙ্কুর তো বেরিয়েই গেছে, আমার তো ফাঁকা জমি রয়েছে, ওখানে ছিটিয়ে দাও, দেখা যাক কি হয় হবে। মধু তখন সেই অঙ্কুরিত ধানের বীজগুলো পুরো জমিতে ছড়িয়ে দিয়ে আসে। দেখতেই মধুর সেই ফাঁকা মাঠ আজ সোনালি ক্ষেতে পরিপূর্ণ হয়ে গেছে। কিছুদিন পর মধু তার ধানগুলো কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর সে এত ভালো মুনাফা লাভ করে, তার পুরো সময়ই বদলে যায়, তার বাড়ি ঘর বদলে যায়, সে বিশাল বড় একটা বাড়ি করে ফেলে। আর ধীরে ধীরে সে অহংকারী হয়ে ওঠে। গাড়ি বেরিয়েছে কোথাও যাবে। ও ভাইয়া, আমায় একটু নিয়ে যাও না। মধু এখন পরিণত হয়েছে এক ভীষণ অহংকারী ব্যক্তিতে। চিনতেই পারে না যে এই শিয়াল তাকে একদিন ধানের বীজ দিয়েছিল। এই নোংরা শিয়াল, একদম আমার গাড়ির পাশে আসবি না, আমার গাড়ি নোংরা হয়ে যাবে না। যা এখান থেকে, আমি কোথাও যেতে পারবো না তোকে। ঠিক আছে ঠিক আছে, আজ তুই আমায় চিনতে পারলি না তো,
আজ তুই টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিস। আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, এই টাকাই একদিন তো সব সর্বনাশের মূল হবে। কিন্তু মধু শিয়ালের আর কোনো কথাকেই পাত্তা না দিয়ে চলে যায়। তারপর সে যখন বাড়ি ফিরছিল, হঠাৎ এক গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। আর অ্যাক্সিডেন্টে মধু একটা পা চিরতরে কেটে ফেলতে হয়। মধুর চিকিৎসার পিছনে এত খরচা হতে থাকে, ধীরে ধীরে তাদের জমানো টাকাও শেষ হতে থাকে, আর তাদের সংসার আবার সেই আগের পরিস্থিতি ফিরে আসে। কি গো, আমি আর পারছি না তো, যা জমানো ছিল সবই তো শেষ হয়ে গেল। তুমি পা কেটে এভাবে ঘরে পড়ে আছো, বাচ্চাটা কি খায়? যা ছিল তোমার চিকিৎসার পিছনে খরচ করতে 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 আমি নিঃশেষ হয়ে গেলাম। তো তুমি আমায় কি করতে বলো? একটা পা কাটা নিয়ে আমি কোথায় যাব, কি করব? তাহলে কি আমি রাস্তায় বসে ভিক্ষে করব? হ্যাঁ, সেটাই করো। বাচ্চাকে খাওয়াতে গেলে ভিক্ষেও করতে হবে। এরপর মধু বাধ্য হয়েই রাস্তায় ভিক্ষা করা শুরু করে দেয়। আর একেই হয়তো বলে নিয়তির পরিহাস। ঠিক সেই সময় শিয়াল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। কি ব্যাপার, তুমি এভাবে এখানে ভিক্ষে করছো? তোমার বড় গাড়ি কোথায় গেল? এটাই হয়তো আমার শাস্তি। আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি তোমায় চিনতেও পারিনি। আর তার শাস্তি হয়তো আমায় উপরওয়ালা এটাই দিয়েছে, আমার পা একটা কেড়ে নিয়েছে। আজ আমি আবার সেই আমার আগের অবস্থায় ফিরে এসেছি। তাও তো তখন আমার পা ছিল, এখন তো আমার একটা পাও নেই। আজ আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো রাস্তাই আমার কাছে খোলা নেই। আমায় ক্ষমা করে দাও শিয়াল মা। এজন্যই বলে অহংকার করতে নেই। তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার পা তো আমি আর ফিরে যেতে পারবো না। তবে আমি তোমায় এক ধানের বস্তা দিচ্ছি, এই বস্তা দিয়ে আবার ধান চাষ করো, এই ধান দিয়ে আবার চাষ করো। এরপর মধু তার বউর সাথে মিলে আবার সে ধান চাষ করে, আর ধীরে ধীরে আবার সেখান থেকে ভালো ধান হয়ে তার ধান বিক্রি করে ভালো মুনাফা পায়। এরপর ধীরে ধীরে মধু আবার একটি ভালো জীবন কাটাতে শুরু করে।